গল্প নম্বর ১। ভালোবাসা। অনিরুদ্ধ অফিস থেকে ফিরে দরজা খুলতেই দেখল, মেঘলা একটা বই হাতে নিয়ে বসে আছে। চোখে যেন গভীর ভাবনা। সে হাসতে হাসতে বলল, কি ব্যাপার, আজ এত চুপচাপ কেন? মেঘলা একবার তার দিকে তাকিয়ে আবার বইয়ের দিকে মন দিল। অনিরুদ্ধ ফ্রিজ থেকে জল নিয়ে এক ঢোক খেল, তারপর পাশের সোফায় বসে বলল, তোমার কি যেন একটা নিয়ে চিন্তা হচ্ছে, বলবে না? মেঘলা বইটা বন্ধ করল, কিছুক্ষণ চুপ করে থেকে বলল, একটা কথা জিজ্ঞেস করব। করো। তুমি কি আমাকে ভালোবাসো? অনিরুদ্ধ হেসে উঠল, এ আবার কেমন প্রশ্ন? 5 বছর ধরে সংসার করছি, এতেও প্রমাণ হয়নি? মেঘলা গম্ভীর স্বরে বলল, প্রমাণ তো সবকিছুতে থাকে না, অনুভব করতে হয়। অনিরুদ্ধ মজা করে বলল, এইসব গভীর কথা আজ হঠাৎ কেন? কারণ আমি আজ একটা লেখা পড়ছিলাম, বিয়ের পর সত্যিকারের ভালোবাসা কেমন হয়, সেটা নিয়ে। সেখানে লেখা ছিল, বিয়ের পর ছেলেরা মেয়েদের আপন করে নেয় ঠিকই, কিন্তু ভালোবাসা কেমন যেন দায়িত্বের মতো হয়ে যায়। প্রেমের জায়গায় কর্তব্য এসে দাঁড়ায়। তাহলে আমি ফিল করি, আগের মতো তুমি আমাকে আর ভালোবাসো না। তাই, কই, বিয়ের আগে যে রকম তুমি আমাকে গিফট দিতে, এখন তো দাও না। ঠিক বলেছ, বিয়ের আগে আমি তোমাকে গিফট দিতাম কারণ তখন আমার কাছে পয়সা থাকতো, আর এখন তো মাসে যা বেতন পাই, তা তো সব তোমার হাতেই ধরিয়ে দিই। আমার যাতায়াত, অফিস খরচ, এমনকি সিগারেটের খরচ সব তো আমি তোমার কাছেই চেয়ে নিই। এখন সমস্ত গিফট তো তোমারই হাতে। অফিস যাওয়ার সময় ট্যাক্সি ভাড়া শুধু নয়, একটা কিস, সেটাও তো আমাকে চেয়ে নিতে হয়। কিন্তু এখানে যা লিখেছে সেটা তো ঠিক মনে হয়। বিয়ের পর বউকে আর প্রেম করে না ছেলেরা সেরকম। অনিরুদ্ধ একটু চুপ করে থেকে বলল, না, প্রেম বদলে যায়। শুরুতে প্রেম মানে হয়তো হাতে হাত রাখা, চিঠি লেখা, রাত জেগে গল্প করা। কিন্তু সময়ের সঙ্গে প্রেম মানে হয়ে দাঁড়ায়, সে খেয়েছে কি না, সে ভালো আছে তো, তার কিছু লাগবে কি না। মেঘলা একটু হাসল, তাহলে তুমি আমাকে ভালোবাসো? এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? হয়তো হয়। মেঘলা ধীরে ধীরে বলল, কারণ কখনো কখনো আমিও বুঝতে পারি না, তুমি আমাকে ভালোবাসো, নাকি শুধু আমার দায়িত্ব পালন করছো। কিছুদিন পর, অনিরুদ্ধকে একদিন অফিসের কাজে শহরের বাইরে যেতে হলো। রাতে হোটেলে বসে মেঘলাকে ভিডিও কল দিল। কি করছো? তেমন কিছু না, তোমার অপেক্ষা করছি, মেঘলা বলল। আমি না থাকলে তোমার সময় কাটে না। কাটে, কিন্তু ভালো লাগে না। তাহলে বুঝতে পারছো তো, আমি তোমাকে ভালোবাসি। মেঘলা চুপ করল। অনিরুদ্ধ আবার বলল, প্রেমের ভাষা সবসময় মুখে বলা যায় না, বুঝতে, জানতে হয়। হয়তো আমি সারাদিন প্রেমিকের মতো আই লাভ ইউ বলি না, কিন্তু তোমার জন্য ঠিক সময়ে বাড়ি ফিরি, তোমার পছন্দের খাবার কিনে আনি, রাতে তোমার মাথায় হাত বুলিয়ে দিই, এগুলোই তো ভালোবাসা। মেঘলা ফোনের ওপারে বসে মুচকি হাসল। হয়তো ঠিকই বলেছ। গল্প নম্বর 2। তুলনা। গৃহিণী বউ। সকাল 7টা। রুমার ঘুম ভাঙতেই সে তাড়াতাড়ি উঠে পড়ে রান্নাঘরে গিয়ে গ্যাস জ্বালিয়ে প্রথমে চায়ের জল বসায়। আজকে বিশেষ কিছু রান্না করতে হবে না, তবে শাশুড়ি সকালে পরোটা খেতে চেয়েছিলেন। স্বামীর জন্য ডিম সেদ্ধ, ব্রেড আর শাশুড়ির জন্য আলু দিয়ে পরোটা বানিয়ে দিল। ছেলে স্কুলে যায়, তার জন্য টিফিন বানিয়ে ব্যাগ গুছিয়ে দিল। সকাল 9টার মধ্যে সবাই নিজের কাজে বেরিয়ে গেলে রুমা একটু ফুরসত পেল। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। শাশুড়ি এসে বললেন, বৌমা, আমার ওষুধগুলো এনে দাও তো, আর আমার ব্লাউজটার দর্জির কাছে দিয়ে এসো। সারাদিন বাড়ির কাজ, বাজার, রান্না, সব মিলিয়ে সময় কোথায়? অথচ এই কাজগুলোকে কেউ কাজ বলেই গণ্য করে না। সন্ধ্যায় স্বামী অফিস থেকে ফিরেই বলল, সারাদিন তো বাড়িতেই, কি করো এত? রুমা একটু হাসল। এই হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটা কেউ বোঝে না। চাকুরিজীবী বউ। সকাল 7টা। অফিসের জন্য তাড়াহুড়ো চলছে। অনন্যা তাড়াতাড়ি শাওয়ার নিয়ে নিল,
আর একদিকে ব্রেকফাস্ট বানাতে শুরু করল। শাশুড়ি বললেন, তোমার অফিসের সময় তো সকাল 8টায়, রান্নাটা একটু দেখে করতে বললে হতো না? অনন্যা একটু দম নিয়ে বলল, মা, অফিসে মিটিং আছে, দেরি করা যাবে না। আমি ফিরে আসার পর যা লাগবে করে দেব। স্বামী চুপচাপ খবরের কাগজ পড়ছিল। অফিসে যাওয়ার আগে বলল, আজ একটু তাড়াতাড়ি ফিরতে পারবে? মা একটু কষ্ট পাচ্ছেন, তোমার দায়িত্বগুলো একটু ভাগ করে নিতে হবে। অনন্যা হাসল। অফিস, সংসার সব সামলাতে সামলাতে নিজের জন্য সময় কোথায়? রাতে বিছানায় শুয়ে সে ভাবল, সারাদিন এত কিছু করলাম, কিন্তু কেউ কি একবার জিজ্ঞাসা করল, আমি কেমন আছি? গল্প নম্বর 3, অহংকার। নন্দিনী ছোটবেলা থেকেই উচ্চাম্বিশ্বাস ছিল। সে কষ্ট করে পড়াশোনা করে একটি বড় কোম্পানির উচ্চপদে চাকরি পেয়েছিল। নিজের মেধা ও পরিশ্রমে সে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু তার অহংকারও সেই সঙ্গে বাড়তে থাকে। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে সে বুঝিয়ে দিল, এই সংসারে তিনিই সবচেয়ে যোগ্য ও শক্তিশালী। শ্বশুর মহিম বাবু ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক, আর শাশুড়ি সুভদ্রা দেবী ছিলেন একজন সাদামাটা গৃহিণী। গ্রামের সহজ সরল জীবন কাটিয়ে তারা শহরে ছেলের সংসারে থাকতে এসেছিলেন। কিন্তু নন্দিনীর আচরণ প্রথম থেকেই তিক্ত ছিল। সে কখনোই তাদের ভালো চোখে দেখত না। গ্রামের মানুষদের এসব বাড়িতে রাখা উচিত নয়, একদিন স্বামীর সামনে বলেছিল নন্দিনী। আমরা কি সারা জীবন পুরনো ধাঁচের মানুষদের সেবা করেই কাটাবো? স্বামী রাজীব কিছুটা অস্বস্তি বোধ করলেও নন্দিনীর সঙ্গে ঝামেলা করতে চাইত না। কিন্তু নন্দিনী ধীরে ধীরে শ্বশুর শাশুড়িকে অবহেলা করতে শুরু করল। সকালের নাশতা দেওয়ার সময় ইচ্ছে করেই তাদের প্লেটে ঠান্ডা খাবার দিত। মাঝে মধ্যে রান্না না করেই অফিসে চলে যেত, ফলে বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে না খেয়ে থাকতে হতো। তাদের ওষুধ কেনার কথাও মনে রাখত না। একদিন মহিম বাবু বললেন, মা, তোমার একটু সময় হবে, আমার ওষুধগুলো নিয়ে আসতে হবে। নন্দিনী বিরক্ত হয়ে বলল, আমি কি সারাদিন শুধু তোমাদের কাজ করতেই থাকব? নিজেরাই যাও। অসহায় বৃদ্ধ দম্পতি মুখ চুপ করে রইলেন। কিন্তু অবহেলা ক্রমেই সীমা ছাড়িয়ে গেল। একদিন সুভদ্রা দেবী অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে নেওয়ার জন্য গাড়ির দরকার ছিল, কিন্তু নন্দিনী নিজের গাড়ি অফিসের কাজে নিয়ে গিয়েছিল। রাজীব তখন বাড়িতে ছিল না। সময়মতো হাসপাতালে না নিতে পারার কারণে সুভদ্রা দেবী সেদিনই মারা গেলেন। মহিম বাবু স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়লেন। ছেলের কাছে কাঁদতে কাঁদতে বললেন, আমাদের জন্য কষ্ট করতে হতো না বাবা, শুধু একটু যত্ন পেলেই চলত। কিন্তু নন্দিনীর কোনো অনুশোচনা ছিল না। সে বরং স্বামীর মনকে শান্ত করতে বলল, বয়স হয়েছে, এসব তো হবেই, অত চিন্তা করো না। কিন্তু কিছুদিনের মধ্যেই তার জীবনে চরম দুর্যোগ নেমে এলো। একদিন অফিস থেকে ফেরার পথে তার গাড়ির মারাত্মক দুর্ঘটনা হয়। দীর্ঘদিন হাসপাতালে পড়ে থাকার পর সে ফিরে এলো এক পঙ্গু মানুষ হয়ে। চাকরিটাও চলে গেল। রাজীব প্রথমে তাকে সেবা করার চেষ্টা করল, কিন্তু নন্দিনীর রুক্ষ ব্যবহার ও অহংকার তার ধৈর্যের বাঁধ ভেঙে দিল। একদিন সে চুপচাপ ঘর ছেড়ে চলে গেল। নন্দিনী তখন পুরোপুরি একা। যে মানুষগুলোকে সে অবহেলা করেছিল, তাদের কাউকে আর খুঁজে পেল না। বিছানায় পড়ে থাকা অসহায় নন্দিনী তখন বুঝতে পারল, অহংকারের চূড়ান্ত পরিণতি কতটা নির্মম হতে পারে। কিন্তু তখন আর কিছুই করার ছিল না। সময় সবকিছু কেড়ে নিয়েছিল, রেখে গিয়েছিল শুধু নিঃসঙ্গতা আর অনুশোচনা।